নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আমরা দেখেছি যে বারুইপুরের ঘটনায় ঠিক কি ঘটেছে। কর্মের ফল, ছেলের মৃত্যু, এমনটা মন্তব্য করেছেন প্রভাসের মা। অন্যায়ের শাস্তির কথা বলেছেন, দাবি করেছেন স্ত্রী। পুলিশি এনকাউন্টারে প্রাণ চলে গেছে। আর এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। আমাদের দর্শকদের মনে যে প্রশ্ন উঠে আসে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের ম্যানেজিং এডিটর নেটওয়ার্ক 18 এর ধ্রুবজ্যোতি প্রামাণিক। একটু জানতে চাইবো যে পুলিশ কি এনকাউন্টার করতে পারে? এনকাউন্টার নিয়ে সুপ্রিম কোর্টের কি রায়? এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন সোনিয়া। আমি যেটা সমাজ মাধ্যমে দেখছি যে খুব সঙ্গত কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল তারা বলছেন যে যেমন কর্ম তেমন ফল, কিন্তু অন্য একদল তারা বলছেন যে না, এটা ঠিক কাজ হয়নি, এভাবে কাউকে মেরে ফেলা যায় না, এটা অসাংবিধানিক, এটা বেআইনি। যারা এটা বলছেন তারা মূলত যে যুক্তিটা সামনে আনছেন যে রাষ্ট্র কি কখনো তার নাগরিককে খুন করতে পারে এভাবে, এবং তারা যেটা বলছেন যে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে ধারা 21 নম্বর ধারাতে, তাই তো বলা আছে যে সংবিধান আমাদের প্রত্যেককে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেই অধিকারটা হচ্ছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বাঁচার অধিকার আমার সংবিধান সিদ্ধ অধিকার। তাহলে পরে পুলিশ কি করে এনকাউন্টার করলো? দেখো, এই বিতর্ক আজকের নয়, বহু দিনের পুরনো, বহু যুগের পুরনো বিতর্ক। বহু এনকাউন্টার হয়েছে আমাদের দেশে, বহু ক্ষেত্রে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ রায় 2014 সালের 23শে সেপ্টেম্বর সেইটাকেই আপাতত এনকাউন্টারের ক্ষেত্রে একদম শিরোধার্য বলে আমাদের দেশে মনে করা হয়। কি সেটা এবং কেন? এটা 2014 সালের 23শে সেপ্টেম্বর রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা, এবং তার সঙ্গে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রোহিন্টন ফ্যালি নারিমান। তাদের কাছে কি মামলা গেছিল? তাদের কাছে যে মামলাটা গেছিল যে একটা মানবাধিকার সংগঠন তারা অভিযোগ করেছিল গিয়ে সুপ্রিম কোর্টে, সেই সংগঠনের নাম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। তারা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে অভিযোগ করেছিল যে হুজুর, মহারাষ্ট্রে 1995 থেকে 1997 সালের মধ্যে 99টা এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশ, এবং 135 জনকে সেই এনকাউন্টারে 135 জন দুষ্কৃতী, অপরাধী, অভিযুক্ত যাই হোক না কেন, তাদেরকে এনকাউন্টারে মারা হয়েছে। এর বিচার চাই। এই কোন 135 জনকে মারা হলো তাদের বিস্তারিত বিবরণ জানতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং যে পুলিশ কর্মীরা ওই 99টি এনকাউন্টারে যুক্ত বলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে ভারতীয় আইন মেনে। তখন মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো, কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে আদালত 16 দফা নির্দেশিকা জারি করলেন ওই 23শে সেপ্টেম্বর 2014। কিন্তু সেই যে নির্দেশিকা তারা জারি করলেন, সেই নির্দেশিকা জারি করতে গিয়ে তারা ঠিক 2 বছর আগে অন্য একটি মামলার একটি রায়ের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করলেন। সেটাই কিন্তু আজকে রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এই যে ঘটনাটা ঘটেছে, কি বললেন সেই রায়ে? বিচারপতি কি বলেছিলেন 2012 সালের সুপ্রিম কোর্টের রায়ে? সেটাও একটা এনকাউন্টারের মামলা ছিল, এবং রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, আমি ওই অংশটা খুব দ্রুত বলছি এবং তারপরে তার ব্যাখ্যা দিচ্ছি। One cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty are attacked and killed. There is a rise in such incidents, and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. আদালত পরিষ্কার বলে দিল যে বহু ক্ষেত্রেই আমাদের নজরে আসছে যে পুলিশ তাদের কাজ করতে গেছে, পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশকে খুন করে দেওয়া হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে তো নিজেকে পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে, এটাও তো আইনসম্মত অধিকার। তাহলে সেই রকম পরিস্থিতিতে পুলিশ আত্মরক্ষা করতে পারবে। যেমন এরকম একটা ঘটনা আমরা জানতে পারছি। অভিযোগ কি? পুলিশ দাবি করছে যে প্রভাস মণ্ডল, তাকে গতকাল মধ্যরাতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যে পুকুর থেকে এই যে নাবালিকা গণধর্ষিতা হয়েছে, যে নাবালিকা যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ,
সেই নাবালিকার দেহ যেখান থেকে উদ্ধার হলো সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল, তার কারণ ঘটনাটা মধ্যরাতে ঘটেছিল। সেই কারণে পুনর্নির্মাণ যখন কোনো একটা অপরাধের করতে হয়, তাহলে পরে যখন ঘটনা ঘটেছিল, যে পরিস্থিতিতে ঘটেছিল, যে সময়ে ঘটেছিল, পুরোটাকে নির্মাণ করতে হয় আরো একবার, তাই পুনর্নির্মাণ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং পুলিশের দাবি যে প্রভাস মণ্ডল ওখানে পৌঁছানোর পরই এক পুলিশ কর্মীর রিভলভার ছিনিয়ে নেয়, এক রাউন্ড গুলি চালিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, এবং দুটি গুলি প্রভাস মণ্ডলের গায়ে লাগে এবং তাতে তার মৃত্যু হয়। তাহলে পরে এই যে বলছিলাম সমাজ মাধ্যমে এই দল যারা বলছেন যে অন্যায় কাজ হয়েছে, অসাংবিধানিক কাজ হয়েছে, বেআইনি কাজ হয়েছে, তাদের জন্য এবার সুপ্রিম কোর্টের রায়ের কি অংশটুকু আমি বলতে চাই, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আইন মেনে যদি সবকিছু হয় তাহলে পুলিশকে আদালতই রক্ষা কবচ দিচ্ছে। কি বলছে সেখানটাতে? বলছে আনলেস unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. মানে আদালত বলছে যে পুলিশের যদি কুমতলব না থেকে থাকে, পুলিশের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে থাকে, এবং পুলিশ যে এনকাউন্টারটা করলো সেই এনকাউন্টারটাকে পুলিশ যদি জাস্টিফাই করতে না পারে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে আইন মেনে বিচার হবে, সেই পুলিশেরও বিচার হবে। কিন্তু এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, পুলিশকে যদি আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়, তাহলে এনকাউন্টার হওয়ার পরে পুলিশ কতকগুলো নিয়ম মানবে, সেটাই সেই 16 দফা নির্দেশ। ফলে আরো একবার স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশের শীর্ষ আদালতই কিন্তু স্পষ্ট করে রায়ে বলেছে 2014 সালে 23শে সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি তৎকালীন RM লোধার বেঞ্চ বলেছে যে আত্মরক্ষার্থে যদি পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, সেই পুলিশকে রক্ষা কবচ আদালতই দিচ্ছে। সোনিয়া, বেশ, আমরা কথা বলছিলাম, ওদের সঙ্গে ছিলেন ধ্রুবজ্যোতি প্রামাণিক, ম্যানেজিং এডিটর নেটওয়ার্ক 18-এর।